নমস্কার, এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আবার আপনাদের স্বাগত। আপনারা গত পর্বের জানেন যে গত পর্ব থেকে আমাদের রাজস্থান ভ্রমণ সিরিজ শুরু হয়েছে। আমরা শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে বিকানির এসে পৌঁছেছিলাম। গত পর্বে ট্রেন খুব সুন্দরভাবেই এসে পৌঁছেছিল। তারপর আমরা স্টেশনের কাছেই একটি ধর্মশালাতে আছি। এবার সেখান থেকে আমরা আজকে পরবর্তী দিন আমরা বিকানির ভ্রমণ করব এবং সেইটাই আজকে দেখাবো। তো আপনারা যদি আগের পর্ব না দেখে থাকেন দেখে নেবেন। চলুন শুরু করা যাক বিকানির ভ্রমণ। গুড মর্নিং। এখন পরীক্ষাটায় বাজছে সকাল 5:30। আমরা আজকে বেরিয়ে পড়েছি বিকানির দ্বিতীয় দিন আমাদের। আজকে বেরিয়ে পড়েছি, এখান থেকে আমরা লিলান এক্সপ্রেস ধরবো, যেটা 6:10 আসবে। ওইটা ধরেই চলে যাবো বিকানিরের পরের স্টেশন দেশনোকে। দেশনোকে আছে করণী মাতার মন্দির। চলুন তাহলে আপাতত বেরিয়ে পড়ি। এখন 5:30 হেঁটে এখান থেকে সামনেই স্টেশন, 2-3 মিনিট লাগবে। গিয়ে আমরা ট্রেনটা ধরি, 6:10 ট্রেন আসবে। তারপর আমরা এখান থেকে দেশনোক পৌঁছে বাকিটা দেখাচ্ছি। চলো। এই যে আমরা এখানে মমতা ধর্মশালায় ছিলাম, আর এটার থেকে এই যে বাঁ দিকে গেলে ওই যে সামনে দেখতে পাচ্ছেন, চলুন দেখাচ্ছি। এইটা স্টেশন, বেশি দূর নয়, সামান্য একটুখানি জায়গা। এই যে দূরে আলোটা জ্বলছে, এইটাই স্টেশন, এই বাঁ দিকে স্টেশন। পায়ে হেঁটে 2 মিনিটও লাগবে না, মিনিট খানেকের মধ্যে আমরা পৌঁছে যাব। চলুন। বিকানির স্টেশনে এটা দেখছেন, বিকানির স্টেশন। এই পাশে কত সুন্দরভাবে কিছু মডেল উঠে করে দেওয়া আছে রাতের বেলা। চলুন, আমরা স্টেশন এসে গেলাম। এইবারে আমরা টিকিটটা কাটবো, কেটে ট্রেন ধরবো। চলুন যাওয়া যাক। ট্রেন লিলান এক্সপ্রেস এসে গেছে। আমরা এখন এই লিলান এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়ছি। 45 টাকা করে এখান থেকে টিকিট নিল দেশনোক যাওয়ার জন্য। তো চলুন, মোটামুটি ফাঁকাই আছে, আশা করছি বসার জায়গা পেয়ে যাব। যাই, দেখা যাক। চলুন। যে লিলান এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসে পড়েছি, ফাঁকাই আছে, দেখুন জায়গাও পেয়ে গেছি। তো যাই হোক, এখন ঘড়ি কাঁটায় বাজছে ওই 6:45 মতন। ট্রেন ছাড়ুক, 6:20-25 ছাড়বে। এখন অনেকক্ষণ এখানে দাঁড়াবে। যাই হোক, বসতে যেমন পেয়েছি কিছু অসুবিধে নেই। 6:25 ছাড়ুক, তারপর আমরা দেশনোকে গিয়ে দেখা হচ্ছে। ঘড়ি কাঁটা এখন 6:56। 7টায় আসার কথা ছিল, 4 মিনিট বিফোর ঢুকে গেল দেশনোক স্টেশনে। এবার এখান থেকে বাইরে বেরোবো। স্টেশন থেকেই মন্দির দেখা যাচ্ছে। বাইরে যাই, বাইরে গিয়ে সামনেই মন্দির, একটুখানি হেঁটে 2 মিনিট লাগবে, গিয়ে তারপর দেখাচ্ছি। এই আমরা স্টেশন থেকে বেরোচ্ছি। এই যে এইদিকে এই দেশনোক স্টেশন। এই যে দেশনোক স্টেশন থেকে আমরা এইদিকে বেরোচ্ছি, এই যে এক্সিট গেট, আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। চলুন যাই, একদম সামনে। এখানে এখন নবরাত্রি উপলক্ষে প্রচুর দোকান বসেছে, মেলা বসেছে, যেহেতু নবরাত্রি চলছে এখন। মন্দিরে একটু ভিড়ও আছে। যাই আমরা, এই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের মাথা করণী মাতার মন্দির এটা। চলুন ভেতরে, সেখানে এখন বলবো না আপনাদের। এখানে অনেকে আছেন মন্দিরে, মানে দেবী তো রয়েছেন, করণী মাতা রয়েছেন, তার সঙ্গে অনেকে রয়েছেন। চলুন, সেটা ক্রমশ প্রকাশ্য, ভেতরে গেলে দেখতে পাবেন। চলুন, এই আমরা এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করছি। বিকানির থেকে 30 কিলোমিটার দক্ষিণে দেশনোক শহরে করণী মাতার মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে হিংলাজ মাতারই প্রতিরূপ হিসেবে মনে করা হয়। হিংলাজ মাতার প্রবেশাধিকার সীমিত হওয়ার পর এটি ভক্তদের জন্য একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে উঠেছে। এটি আরেকটি নাম ইঁদুরের মন্দির নামেও পরিচিত। তার কারণ জানতে গেলে একটু ইতিহাসটা আমাদের জেনে নেওয়া দরকার। করণী মাতা ছিলেন শক্তির এক রূপ। তিনি ব্রহ্মচারী ছিলেন। তার ছোট বোনকে তার স্বামী দেবাজি বংশধারা অব্যাহত রাখার জন্য তার সাথে বিয়ে দিয়েছিলেন। তার সাথে দেবাজির 4 পুত্র ছিল, তার মধ্যে ছোট ছিল লক্ষণ, যিনি কর্ণীজি নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন। একদিন কৈলায়তের কাছে কপিল সরোবরে স্নান করার সময় লক্ষণ জলে ডুবে যান। তার ছোট বোন লক্ষণকে জীবিত করার জন্য করণী মাতার কাছে অনুরোধ করেন
কিন্তু কর্ণিমাতা এইভাবে হাত দিয়ে ছেলেটির দেহ তুলে মূর্তি যেখানে অভ্যন্তরীণ গর্ভগৃহ আছে সেখানে দরজা বন্ধ করে দেন এবং দরজা না খোলার জন্য বলেন। তিনি দেবতা যমরাজের কাছে যান এবং জীবিত করার লক্ষণকে দাবি জানান, কিন্তু যমরাজ বলেন যে যদি তাই হয় তাহলে পুনর্জন্মের চক্র কিভাবে চলবে, কোন আইন অনুসারে চলবে। কর্ণিমাতা ঘোষণা করেন যে তার পরিবার আর যমরাজের কাছে কোনোদিন আসবে না। তিনি যেখানেই থাকেন না কেন তারা বেঁচে থাকবে, যখন তারা মারা যাবে তার সঙ্গেই থাকবে। এরপরে কর্ণিমাতা ইঁদুর অর্থাৎ স্থানীয়দের কথায় কাবার রূপ ধারণ করেন এবং তারা কাবার রূপেই যত তাদের বংশধররা পুনর্জন্ম লাভ করেন এবং মন্দিরের মধ্যে বসবাস করে। যখন কাবার মৃত্যু হয় তখন তারা মানব চরণে পুনর্জন্ম আবার লাভ করে। এইভাবেই এখানে চলতে থাকে। মন্দির চত্বরে প্রায় 20 থেকে 25,000 কাবা বাস করে, যাদের দেখাশোনা করেন মন্দিরের কর্মীরা, যারা তাদের আত্মীয় হিসেবে মনে করেন। এরা ভেতরে এদের জন্য খাবার দাবার সব কিছুই প্রস্তুত করেন, যেমন লাড্ডু, বাদাম, নারকেল ইত্যাদি। আর এই যে কাবারা মানে অর্থাৎ ইঁদুররা মানুষের সঙ্গে মিথস্ক্রিয় স্পর্শে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে মন্দিরে বসে ভক্তদের কোলে কাঁধে শুয়ে তাদের দেখতে পাওয়া যায় যে তারা ছুটে বেড়াচ্ছে, খেলা করে বেড়াচ্ছে। এই মন্দিরে হাজার হাজার কাবার মধ্যে কয়েকটি সাদা 4-5টি সাদা কাবা আছে বলে মনে করা হয় এবং সেটি কর্ণিমাতার ভাগ্নের প্রতিমূর্তি বলে বিশ্বাস করা হয়। খুব সাবধানে এখানে চলাফেরা করতে হয়। যদি কোনো কারণে আপনার পায়ের চাপে ইঁদুর মারা যায় তাহলে সেক্ষেত্রে তার পরিবর্তে রূপা বা সোনার তৈরি ইঁদুর তাকে দান করতে হবে বা ব্যবহার করতে হবে, এই হিসেবে কথিত আছে। মন্দিরের বর্তমান রূপটি মহারাজা গঙ্গা সিং প্রদান করেছিলেন। আমরা এবার বাড়ি ফিরবো। এখন এই মুহূর্তে ট্রেন নেই, যার ফলে ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে। এই মন্দিরের এই দিক থেকে এক্সিট হলো, আর এই এক্সিট গেট থেকে এইদিকে এসে এই সামনে যে বাস আছে সেই বাসে করে আবার বিকানির ফিরে যাব। তারপর সেখান থেকে আবার কোথায় যাওয়া যায় দেখি। তো দেখি বাসের কি অবস্থা, কোন বাসটা যাবে না যাবে দেখছি। চলুন। এই যে দেশনক স্টেশন, এখান থেকে দেখতে পাচ্ছেন কি জানি না, দেশনক স্টেশন ওই যে বাইরে দেখা যাচ্ছে দেশনক স্টেশন। আর এবারে এই যে দেশনক স্টেশনটা এইখানে আছে, আর এই সামনে থেকেই বাস, আর এইদিকে মন্দিরের গেট। তো এইখান দিয়ে এলাম আর এই বাসেতে উঠেছি। মোটামুটি বাস ফাঁকা দেখুন একদমই। এই বাসে করে আমরা যাব বিকানের। 40 টাকা করে ভাড়া পড়বে। আচ্ছা, এখানে একটা তথ্য দিয়ে রাখি, এইখানে এই কর্ণিমাতা শুধু যদি আপনি দেখতে আসেন অটোতে, অটো ভাড়া করে এই অটোওয়ালা মানে শুধু কর্ণিমাতার জন্যই 800 টাকা এরকম টাকা চাইছে। সুতরাং আমি ট্রেনে করে এলাম, সুপারফাস্ট ছিল ট্রেন বলে 45 টাকা করে টিকিট পড়েছে, এক্সপ্রেস হলে 30 টাকা করে পড়তো, আর বাসে 40 টাকা, মানে 70 টাকা। আপনি যদি এক্সপ্রেস ট্রেনে ওদিকে আসেন আর যদি সুপারফাস্টে আসেন তাহলে ওই 85 টাকা মতন খরচা পড়লো আপ ডাউনে। তাহলে এবারে বুঝুন তাহলে অটোওয়ালার সাথে কি মানে এলে কি অবস্থাটা হয়, তাহলে সস্তায় কিভাবে করা যায়, এটা হচ্ছে তার একটা উদাহরণ দিলাম। আর বাকি যা বিকানেরের স্থানগুলো আছে, এবার ফোর্ট, জুনাগড় ফোর্ট বা অন্যান্য আরও যে জায়গাগুলো, সেগুলো দেখছি কিভাবে কি যাওয়া যায়। আগে বিকানের পৌঁছাই, তারপর আবার আপনাদের জানাচ্ছি। চলুন তবে দেখি বাস কখন ছাড়ে। এবার বসেছি তো এদিকে, কোন দিকে রোদ হবে জানি না, আগে সে দেখা যাবে। মোটামুটি ঘন্টাখানেক লাগবে যা জানলাম বিকানের পৌঁছতে। চলুন তাহলে যাওয়া যাক। এসে এই দিক থেকে এলাম, এসে এই যে গোগা চক, এইটা গোগা চকে নামলাম। এবার এদিক থেকে আমরা বাঁ দিকে যাব, এইদিকে গিয়ে দেখি ভান্ডারসার জৈন টেম্পল যাব। এই যে গোগা চকের এই হচ্ছে চক, গোগা চকের এই বাঁ দিকে আমরা যাব।
চলুন। গোয়া গেট থেকে আমরা একটা অটো করে নিলাম 20 টাকা প্রতিজন হিসেবে। আমাদের এখান থেকে এখন ভান্দারসার জৈন টেম্পলের দিকে যাচ্ছি। চলুন। আমরা এসে পৌঁছলাম লক্ষ্মীনাথজির মন্দির। লক্ষ্মীনাথজির মন্দির, এখানে লক্ষ্মীনাথ অর্থাৎ নারায়ণজির মন্দির আছে। চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। গোগা গেট থেকে 20 টাকার বিনিময়ে অটো ভাড়া দিয়ে আমরা এখানে চলে এলাম। ভেতরে যাই। এই হচ্ছে লক্ষ্মীনাথজির মন্দির। আমরা জৈন টেম্পলে প্রবেশ করছি। সুন্দরভাবে দেখুন, কত সুন্দর সাজানো গোছানো। এখন নবরাত্রি উপলক্ষে এখানে সাজিয়েছে, রামলীলা এই সমস্ত হবে দশেরাতে। আমরা এসে পৌঁছলাম ভান্দারসার জৈন মন্দির। অপূর্ব কারুকার্য, বাইরেতেই এত কারুকার্য আছে, ভিতরে তো অপূর্ব কারুকার্য। দেখি যদি ভেতরে তোলার অনুমতি থাকে তাহলে দেখাবো, নাহলে তো কিছু করার নেই। বাইরে থেকে অপূর্ব সুন্দর পাথরের কাজ। চলুন দেখি ভিতরের দিকে যাই। এদিকে জৈন টেম্পল দেখে এদিকে এবার যাচ্ছি লক্ষ্মীনাথজি টেম্পল, নারায়ণী টেম্পল। ফটো তোলা সম্ভবত নিষিদ্ধ আছে। চলুন দেখি ভিতরে গিয়ে কি বলে। বাইরে থেকে যতটা পারলাম দেখালাম, দেখি তারপর চলুন ভেতরে যাওয়া যায়। ওই দিক থেকে জৈন মন্দিরটি দেখিয়েছে, ঠিক সেই চত্বরেই রয়েছে লক্ষ্মীনাথজির মন্দির। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আপনাদেরকে দেবতা দেখাতে পারবো না। বাইরে থেকেই দেখুন মন্দিরটি একদম ওইখান থেকে একদম পাশাপাশি। আমরা দর্শন করে এলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখি কোন দিক দিয়ে কি যাওয়া যায়। ইচ্ছা আছে রামপুরিয়া হাভেলিটি দেখে তারপরে আবার যেখানে আছি সেখানে যাওয়ার। তারপরে খাওয়া দাওয়া একটু কিছু করে নিয়ে আমরা বেরোবো জুনাগড় ফোর্ট দেখার উদ্দেশ্যে। চলুন তবে দেখি এখান থেকে কি অটো বা কিছু পাই কিনা, সেটা ধরে আমরা চলে যাব রামপুরিয়া হাভেলি হয়ে আমাদের স্টেশনের ধারে যে থাকার স্থান সেখানে। চলুন এগিয়ে যাই। লক্ষ্মীনাথজির মন্দির থেকে আমরা আবার একটা টোটো ধরে নিলাম, নিয়ে এখন আমরা আপাতত রামপুরিয়া হাভেলির দিকে যাচ্ছি। রামপুরিয়া হাভেলিতে কিছু ছবি টবি তুলে, ভেতরে তো ঢুকতে দেয় না এখন, ওটা অন্য প্রাইভেট প্রপার্টি হয়েছে। তো তার ফলে বাইরে থেকে কিছু ছবি তুলে নিয়ে আপনাদের দেখাবো, এবং তারপর সেখান থেকে আমরা আমাদের স্টেশনের ধারে যে মমতা ধর্মশালা আছে সেখানে আমরা চলে যাব। চলুন তাহলে আপাতত যাই রামপুরিয়া হাভেলিতে। আমরা এই মুহূর্তে রামপুরিয়া হাভেলিতে এসেছি। দেখুন এই যে দুধারে রামপুরিয়া হাভেলি। রামপুরিয়া হাভেলি থেকে এবার আমরা আমাদের মমতা ধর্মশালা থেকে যাচ্ছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো বিকানিরের মূল আকর্ষণ জুনাগড় ফোর্ট দেখার উদ্দেশ্যে। আমরা খাওয়া দাওয়া করে মমতা ধর্মশালা থেকে আবার বেরোলাম। এবার যাচ্ছি জুনাগড় ফোর্ট দেখতে। এখান থেকে একটা অটো নিয়ে নিলাম। একটা অটো 50 টাকা নিল, জুনাগড়ে নামাবে ফোর্টের সামনে। মানে ফোর্ট দেখে নিয়ে আমরা আবার ওখান থেকে অটো করে ব্যাক করবো, সেরকমই চিন্তা ভাবনা আছে। দেখা যাক কতটা কী হয়। আগে ফোর্টটা যাই, ভালো করে দেখি, তারপরে চলুন তাহলে দেখতে থাকুন। ফোর্টে যাই, ওদের সঙ্গে দেখা হচ্ছে ফোর্টে গিয়ে। আমরা আপাতত এসে পৌঁছালাম। এপাশ থেকে
জুনাগড় ফোর্টে, বিকানিরের বিখ্যাত জুনাগড় ফোর্ট, এইটা তার প্রবেশ পথ। আর সমস্ত ফোর্টেতেই যেরকম থাকে এখানে এরকমই দেখুন এই যে পরীক্ষা কটা আছে, অর্থাৎ মেন পাঁচিলের দেয়া থাকতো, যেটা তার বাইরে একটা এরকম ফাঁকা জায়গা, এখানে জল ভরা থাকতো আর কুমির ছড়া থাকতো, যাতে শত্রুপক্ষ আক্রমণ করলে সেইখানে যাতে কোনো সহজে আক্রমণ না করতে পারে। এই হচ্ছে প্রবেশপথ। প্রথম যেটি প্রবেশপথ সেটা হচ্ছে করণপোল। আর করণপোলের এখানে দেখুন সমস্ত কাঁটা দেওয়া এরকম আছে, যাতে হাতি এসে সহজে না আক্রমণ করতে পারতো, সেই জন্য এখানে কাঁটা দেওয়া আছে। এবার চলুন ক্রমশ ভিতর দিকে প্রবেশ করতে থাকি আমরা। আসুন, আস্তে আস্তে আসুন, ভিতর দিকে যাই। এখানে দেখুন করণপোল দিয়ে এসে এটা হচ্ছে দৌলতপোল। এই যে এখান থেকে রাস্তাটা এলো, এই যে এরম এলো, এইখান দিয়ে এসে এরকম, এই যে সোজাসুজি রাস্তাটা কিন্তু নেই, রাস্তাটা এদিকে বাঁকাভাবে রয়েছে। কেন না, যাতে সোজাভাবে এলে সহজে শত্রুপক্ষ আক্রমণ করে দিতে পারে, সেইটা যাতে না হয় সেই কারণে এঁকে বেঁকে এইভাবে পথগুলো করা আছে। তো চলুন আমরা করণপোল দিয়ে ঢুকে দৌলতপোল হয়ে এবার এগিয়ে চলি এইদিকে। জিনিস, দৌলতপোলে এখানে ঢোকার মুখে বাঁ দিকে এখানে সব সতীদের হাতের ছাপ রয়েছে, অর্থাৎ সেই সময় যারা সতী হয়েছিলেন তাদের সমস্ত হাতের ছাপ এই গেটের পাশে রয়েছে। চলুন আমরা ভিতরে যাই। করণপোল দৌলতপোল হওয়ার পর এবার আমরা এলাম এই আরেকটি দরজা, এটা হচ্ছে ফতেহপোল। দেখুন এই পাশে কেল্লার খানিকটা অংশ রয়েছে। ফতেহপোল দিয়ে যাব। এখানে যে দরজাটি রয়েছে সেই দরজাটি তো সেই একই ধরনের, এইখানে মাঝখানে এরকম উঁচু উঁচু কাটা দেওয়া রয়েছে, কারণ সেই একই কারণ, হাতি যাতে এখান দিয়ে সহজে আক্রমণ করে দরজা ভেঙে না ঢুকতে পারে, সেই জন্য সেই একইভাবে এটা করা আছে। এইবারে আমাদের সামনে আসছে রতনপোল। রতনপোল হচ্ছে এই দরজাটি, এদিকে রতনপোল এবং ঠিক এর ডান দিকে রয়েছে সুরজপোল। এই সুরজপোল দিয়ে গেলে আমরা মিউজিয়াম এবং ফোর্টের দিকে যেতে পারবো। তো চলুন আমরা এবার সুরজপোল। এখানেও দেখুন সেই একই স্ট্রাকচার, এই যে রতনপোল দিয়ে এলো, এসে কিন্তু এই দরজাটি, সেখানে সমস্ত দরজাগুলোকে পোল বলা হয়, তো এখানে সমস্ত এই যে দরজাটি কিন্তু সোজাসুজি নেই, সেই এদিক থেকে এসে বাঁকা, অর্থাৎ যাতে সহজে শত্রুপক্ষ না ঢুকে যেতে পারে সেই জন্যে এই বাঁকানোভাবে এই এসে এই জিগজ্যাগ ওয়েতে আর কি, যেটা সেইভাবে দরজাটি বানানো হয়েছিল। এখানে একটি হাতির মূর্তি বানানো রয়েছে। চলুন আমরা সুরজপোল দিয়ে ভেতরে প্রবেশ করি। সুরজপোল দিয়ে ভেতরে প্রবেশ করার পর আমরা এখানে এই ফোর্টের খানিকটা অংশ দেখতে পাচ্ছি, এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে দেখুন সামনে লোহার চেনের মতন করে পর্দার, মানে লোহার চেন ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা কী কারণে রাখা হয়েছে না, যাতে পাখি এসে ভেতরে প্রবেশ করে সহজে নোংরা না করতে পারে, সেই কারণে এরকম চেন ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এইদিকে আপনাদের খানিকটা ফোর্টের সামনের অংশটা দেখানোর চেষ্টা করি। অপূর্ব সুন্দর রাজস্থানের এই ফোর্টের অংশগুলো। প্রত্যেকটি ফোর্টই দেখতে হয়তো একই রকমের, কিন্তু গঠন শৈলীও একই রকমের, কিন্তু অপূর্ব তাদের কারুকাজ, অপূর্ব সুন্দর। চলুন আমরা এবার ফোর্টের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি। এইখান দিয়ে ঢুকতে হবে ফোর্টের ভেতর। তার মধ্যে এইদিকে বাঁদিকে যে রাস্তাটি রয়েছে, এটি রয়েছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট অর্থাৎ দেশের বাইরের জন্য, এবং ন্যাশনাল ট্যুরিস্ট অর্থাৎ আমাদের দেশের ডোমেস্টিক ট্যুরিস্টের জন্য মাঝখানের পথটি দিয়ে প্রবেশ করতে হবে। চলুন আমরা ভিতরে যাই, প্রবেশ করি। এই যে এখানে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম। প্রত্যেক আমাদের ভারতীয়দের জন্য এই যে 150 টাকা করে লাগলো। 100 টাকা হচ্ছে ফোর্টে ঢোকার জন্য, এবং 50 টাকা করে হচ্ছে মানে মিউজিয়ামে এন্ট্রির জন্য। এটা হলো তো। আর 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 70 টাকা করে টিকিট, কিন্তু 12 বছরের উপর হলে তার জন্য পুরো টিকিট দিতে হবে। ঠিক আছে, চলুন তাহলে। আর একটি বিষয় তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে এর মধ্যেই এর সরকারি গাইড দিয়ে ব্যবস্থা করা হয়, সমস্ত ট্যুরটি কন্ডাক্ট করা হয়। তার জন্য এখানে বসিয়ে রেখে একটুখানি আমাদের অপেক্ষা করতে হচ্ছে। 15 জন 20 জনের একটা টিম বানিয়ে গাইড এসে তারপরে আমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, চলুন তবে অপেক্ষা করি এবং তারপর কি হয় দেখাচ্ছি। দেখুন এইখানে রাস্তাটা সেই আগ্রা ফোর্টের মতন রাস্তাটা, এবং
এই যে ঢালু রাস্তা, আর এই যে প্রত্যেকটি রাস্তার মাঝখানে মাঝখানে এই যে গ্যাপগুলো রয়েছে, যাতে জল খুব সহজেই নেমে আসতে পারে। আর ঢালু করা হতো কী কারণে, যাতে ওই একই কারণ, শত্রুপক্ষ সহজে আক্রমণ করতে না পারে, সেই কারণে এরকম ঢালু বানানো হয়েছে। চলুন। জুনাগড় দুর্গ হলো ভারতের রাজস্থানের বিকানির শহরের একটি দুর্গ। দুর্গটির নাম ছিল মূলত চিন্তামণি এবং বিংশ শতকের গোড়ার দিকে শাসক পরিবার দুর্গের বাইরে লালগড় প্রাসাদে স্থানান্তরিত হলে এর নামকরণ তখন করা হয় জুনাগড় ফোর্ট বা পুরাতন দুর্গ। রাজ পরিবারের ক্যাডেট শাখার সদস্যরা দুর্গে বসবাস করতে থাকেন। এটি রাজস্থানের কয়েকটি প্রধান দুর্গের মধ্যে একটি, যা পাহাড়ের চূড়ায় নির্মিত নয়। আধুনিক বিকানির শহরটি দুর্গকে ঘিরে গড়ে উঠেছে। দুর্গ কমপ্লেক্সটি বিকানেরের ষষ্ঠ শাসক রাজা রায় সিংয়ের প্রধানমন্ত্রী করমচাঁদের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল, যিনি 1571 থেকে 1611 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসক করেছিলেন। দেওয়াল এবং সংশ্লিষ্ট পরিখা নির্মাণ শুরু হয় 1589 সালে এবং শেষ হয় 1594 সালে। এটি শহরের মূল দুর্গের বাইরে নির্মিত হয়েছিল। শহরের কেন্দ্র থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এটি অবস্থিত। পুরাতন দুর্গের কিছু অবশিষ্টাংশ লক্ষ্মীনারায়ণ মন্দিরের কাছে সংরক্ষিত আছে। ঐতিহাসিক নথিপত্র থেকে জানা যায় যে দুর্গ দখলের জন্য শত্রুদের বারবার আক্রমণ সত্ত্বেও কামরান মির্জার একমাত্র একদিনের দখল ছাড়া এটি আর দখল করা সম্ভব হয়নি। কামরান ছিলেন মুঘল সম্রাট বাবরের দ্বিতীয় পুত্র, যিনি 1534 সালে বিকানের আক্রমণ করেছিলেন, যা তখন রাও জৈত সিং কর্তৃক শাসিত ছিল। 5.28 হেক্টর আয়তনের বিশাল দুর্গ প্রাঙ্গণটি প্রাসাদ, মন্দির এবং মণ্ডপ দ্বারা পরিপূর্ণ। এই ভবনগুলি সম্মিলিত সংস্কৃতির চিত্র তুলে ধরে, যা স্থাপত্য শৈলীর মিশ্রণে প্রকাশিত হয়। বর্তমান জুনাগড় দুর্গ নির্মিত হওয়ার আগে শহরে একটি পুরাতন পাথরের দুর্গ ছিল। এই দুর্গটি 1478 সালে রাও বিকা কর্তৃক নির্মিত হয়েছিল, যিনি 1472 সালে বিকানের শহর প্রতিষ্ঠা করেছিলেন। রাও বিকা ছিলেন যোধপুর শহরের প্রতিষ্ঠাতা রাথোর বংশের রাও যোধার দ্বিতীয় পুত্র। তিনি রাজস্থানের উত্তরাঞ্চলে বিশাল শুষ্ক ভূমি জয় করে তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রাও যোধার দ্বিতীয় কিন্তু জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও তিনি তার পিতার রাজ্যের উত্তরাধিকারী না হয় বিকানেরে তার নিজস্ব রাজ্য গড়ে তোলার সিদ্ধান্ত নেন, যা তখন জঙ্গল দেশ নামে পরিচিত ছিল। বিকানের, যদিও আংশিকভাবে থর মরুভূমির অংশ ছিল, মধ্য এশিয়া এবং গুজরাট উপকূলের মধ্যে বাণিজ্য পথে একটি মরুদ্যান হিসেবে বিবেচিত হতো, কারণ এতে পর্যাপ্ত ঝর্ণার জলের উৎস ছিল। এইভাবে বিকানের শহরের পাশাপাশি প্রতিষ্ঠিত তৎকালীন বিকানের রাজ্য এর সাথে যুক্ত করা হয়েছিল। বিকানেরের মধ্যে অবস্থিত দুর্গের ইতিহাস বিকা দিয়ে শুরু হয়। মাত্র 100 বছর পরে বিকানেরের ষষ্ঠ শাসক রাজা রায় সিংজির অধীনে বিকানেরের ভাগ্য সমৃদ্ধি লাভ করে, যিনি 1571 থেকে 1611 সাল পর্যন্ত শাসন করেছিলেন। দেশের মুঘল সাম্রাজ্যের শাসন আমলে তিনি মুঘলদের আধিপত্য মেনে নেন এবং সম্রাট আকবর ও তার পুত্র জাহাঙ্গীরের দরবারে একজন সেনাপতির উচ্চ পদে অধিষ্ঠিত হন। মেওয়ার রাজ্যের অর্ধেক জয় করে তার সফল যুদ্ধের কৃতিত্ব তাকে মুঘল সম্রাটদের কাছ থেকে প্রশংসা এবং পুরস্কার এনে দেয়। তাকে গুজরাট এবং বুরহানপুরের জায়গির জমি উপহার দিয়েছিল। এই জায়গিরগুলি থেকে অর্জিত বিশাল রাজস্ব দিয়ে তিনি একটি সমতল ভূমিতে জুনাগড় দুর্গ নির্মাণ করেন, যার গড় উচ্চতা 760 ফুট। দুর্গের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান 1589 সালে 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। দুর্গটি 1594 সালে 17 জানুয়ারি সম্পন্ন হয়। রাজা রায় সিংজি শিল্প ও স্থাপত্যে বিশেষজ্ঞ ছিলেন। তিনি বিভিন্ন দেশে তার ভ্রমণের সময় যে জ্ঞান অর্জন করেছিলেন তা জুনাগড় দুর্গে নির্মিত অসংখ্য স্মৃতিস্তম্ভে প্রতিফলিত হয়। এইভাবে দুর্গটি একটি যৌগিক কাঠামো, স্থল মরুভূমির মাঝখানে স্থাপত্যের অসামান্য উদাহরণ এবং শিল্পের একটি অনন্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। 1631 থেকে 1639 সাল পর্যন্ত মুঘলদের অধীনে রাজত্ব করা রাজা সুর সিংয়ের পুত্র রাজা করণ সিং করণ মহল প্রাসাদটি নির্মাণ করেন। পরবর্তী শাসকরা এই মহলে আরও মেঝে ও সাজসজ্জা যোগ করেন। আমরা দেখতে পাবো যে এখানে যে টাইলসগুলো বসানো হয়েছে সেটা ইটালি থেকে নিয়ে আসা হয়েছে, এমনকি দেওয়ালে বসানো হয়েছে সেগুলো হল্যান্ডের যে ব্লু কালারের টাইলস দেখবেন, আমার ভিডিওতে আমি দেখাবো, সেগুলো করা হয়েছে। 1669 থেকে 1698 সাল পর্যন্ত রাজত্ব করা রাজা করণ সিংয়ের পুত্র মহারাজা অনুপ সিং দুর্গ কমপ্লেক্সে উল্লেখযোগ্য সংযোজন করেন। নতুন প্রাসাদ এবং যে মহিলাদের জন্য যে কোয়ার্টার জাতীয় সেই রকম তিনি প্রতিষ্ঠা করেন। তিনি করণ মহলকে
একটি দেওয়ানি আম দিয়ে সংস্কার করেন এবং এর নাম দেন অনুপ মহল। 1746 থেকে 1787 সাল পর্যন্ত রাজত্ব করা মহারাজা অনাথ সিংয়ের পুত্র মহারাজা গজ সিং চন্দ্রমহল সংস্কার করেন। তারপরে মহারাজা গজ সিংয়ের পুত্র মহারাজা সুরজ সিং 1787 সাল থেকে 1828 সাল পর্যন্ত রাজত্ব করেন এবং দর্শকদের জন্য হলটি কাঁচ এবং প্রাণবন্ত রং দিয়ে বিলাসবহুলভাবে সজ্জিত করেন। 1872 থেকে 1887 সাল পর্যন্ত রাজত্ব করা মহারাজা লাল সিংয়ের পুত্র মহারাজা দুঙ্গা সিং বাদল মহল নির্মাণ করেন, যা বৃষ্টিপাত এবং মেঘের চিত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়, যেটি আমার ভিডিওতে একটু পরেই দেখতে পাবেন যে একটি নীল রঙের যে বাদল মহল, এখানে বৃষ্টি কম হতো বলে এই বাদল মহল তৈরি করেছিলেন কৃত্রিমভাবে। এই সমস্ত প্রাসাদটি স্যার স্যামুয়েল সুইনটন জ্যাকব দ্বারা ডিজাইন করা হয়েছিল। গঙ্গা সিংয়ের পুত্র সাদুল সিং 1943 সালে তার পিতার স্থলাভিষিক্ত হন, কিন্তু 1949 সালে ভারত ইউনিয়নে যোগদান করেন এবং 1950-এ তিনি মারা যান। 1818 সালে স্বাক্ষরিত এক সর্বময় কর্তৃত্ব চুক্তির মাধ্যমে বিকানের ব্রিটিশ রাজের অধীনে আসে, যার ফলে বিকানেরের মহারাজা তার জুনাগড় দুর্গ সংস্কারের জন্য প্রচুর বিনিয়োগ করেন। তবে 18 শতকে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে বিকানের এবং যোধপুরের শাসকদের মধ্যে অন্যান্য ঠাকুরদের মধ্যে আন্তঃসম্পর্কীয় যুদ্ধ হয়েছিল, যা ব্রিটিশ সৈন্যরা দমন করেছিল। জানা গেছে যে যোধপুর সেনাবাহিনী আক্রমণের সময় দুর্গের দুটি প্রবেশপথের পূর্বের এবং পশ্চিমের সেই দুটি প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রাচীরগুলি দুর্গের দক্ষিণ দিকে কামানের গোলার চিহ্ন দেখতে পাওয়া যায়। এই জুনাগড় দুর্গের অভ্যন্তরে নির্মিত কাঠামোগুলি প্রাসাদ মন্দির, যা মূলত লাল বেলে পাথর দিয়ে এবং মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। প্রাসাদগুলি তাদের উঠোন, বারান্দা, জানলা সমাহারে মনোরম হিসেবে বর্ণনা করা হয়েছে। দুর্গ, মন্দির এবং প্রাসাদগুলি জাদুঘর হিসেবে মিউজিয়াম হিসেবে বর্তমানে সংরক্ষিত করা হয়েছে। যে সমস্ত কিছু দেখছেন সবটাই লাল বেলে পাথরে তৈরি, এই জন্য আমাদের বিকানেরকে রেড সিটিও বলা হয়ে থাকে। রাজস্থানের অতীত মহারাজাদের জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা অন্তর্দৃষ্টি প্রদান করে। দুর্গটি মধ্যযুগীয় সামরিক স্থাপত্য এবং সুন্দর অভ্যন্তরীণ সঞ্চার মধ্যে একটি বিশেষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। করণ মহল হচ্ছে মূলত 1680 সালে করণ সিং মুঘল সম্রাট অরঙ্গজেবের বিরুদ্ধে তার বিজয় উৎসব উপলক্ষে তৈরি করেছিলেন। এটি রাজস্থান রাজপরিবারের নান্দনিক সংবেদনশীলতা প্রদর্শনকারী বাগান সহ নির্মিত সবচেয়ে সূক্ষ্ম প্রাসাদগুলির মধ্যে একটি। এতে রঙিন কাচের জানলা, পাথর ও কাঠের বাঁশযুক্ত স্তম্ভ দিয়ে তৈরি করা হয় এবং জটিলভাবে খোদাই করা রয়েছে। পরবর্তীকালে রাজা অরূপ সিং ও সুরজ সিং এই প্রাসাদে প্রচুর চকচকে যোগ করেছিলেন, পাথর এবং পলিক্রম কাঁচ, জটিল আয়নার নকশা, লাল সোনালি রং দিয়ে। রাজ্যাভিষেক কক্ষে একটি তীরে খোদাই করা অ্যালকোভ রয়েছে, যা সিংহাসন হিসেবে ব্যবহার করা হতো। এই যে উপরে যে টাইলসটি দেখলেন, এটা বেলজিয়াম থেকে আনা নীল রঙের একটি টাইলস। আচ্ছা, এইখানে এই যে জায়গাটি দেখছেন, এইখানে মহারাজারা দোল উৎসবের সময় দোল খেলতেন, হোলি খেলতেন, কিন্তু রানীদের আসার অনুমতি ছিল না, তারা উপর থেকেই সেটি লক্ষ্য রাখতেন। এইখানে সিংহাসন, এটি রাজ্যাভিষেকের সময় ব্যবহার করা হতো। এই সিংহাসনটি, এই উপরে যে কাজটি দেখছেন, এগুলি সমস্ত সোনার গুঁড়ো রঙেতে মিশিয়ে, এরপরে একটি প্রাসাদ আমি দেখাচ্ছি এখানেও, এবং ওই প্রাসাদটিতে আরও আছে 56 কেজি সোনার গুঁড়ো মিশিয়ে রং করা হয়েছিল। এটি একটি রূপোর দরজা, যেটি আগে ছিল লোকের হাত থেকে রক্ষা করার জন্য, সাইডে এখন লাগানো হয়েছে। এই যে টাইলসটি দেখলেন নিচে, এটি ইতালি থেকে এনে রাজা করণ সিং বসিয়েছিলেন।
এই যে এই সমস্ত এই টাইলসগুলি ইটালির থেকে আনা সেই সময়কার। এই যে ফুলমহল হলো প্রাসাদের প্রাচীনতম অংশ। এটি বিকানের রাজা রায় সিং দ্বারা নির্মিত হয়েছিল, যিনি 1571 থেকে 1668 সালের মধ্যে রাজত্ব করেছিলেন। যে প্রাসাদটি এই যে এখন আমরা দেখছি, এই প্রাসাদটি এই যে দেখুন সমস্ত 56 কিলো সোনা গুঁড়ো মিশিয়ে এই প্রাসাদটি রং করা হয়েছিল সমস্ত। ওই সিংহাসনে বসে রাজা রাজ্যপাট চালাতেন। কেমন লাগলো আমাদের বিকানের ভ্রমণের সিরিজ অবশ্যই জানাবেন। বিকানের এই বিশিষ্ট স্থানগুলো আমরা ঘুরে দেখলাম। আবার এখান থেকে আজ রাত্রে ট্রেন আছে, আমরা যাব জয়সলমীর। সঙ্গে থাকুন, পাশে থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।